আমাদের কাছে অনেক অনেক অল অ্যাবাউট অফ কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ আমরা চ্যাপ্টার 8, ওয়েট এ বিট, চ্যাপ্টার 8, এই যে 8-এ যে কনজুগেশন অফ ভার্ব না, এই ভার্বটা নিশ্চয়ই তো মুখস্থ করা হয়েছে, এটা আরো করবেন। এটা যত বেশি দেখেন, এখানে একটা শব্দ রয়েছে SINK। এই সিঙ্ক শব্দের অর্থ হচ্ছে ডুবে যাওয়া। SINK, এই সিঙ্ক শব্দের অর্থ ডুবে যাওয়া। আমি যদি বলি জাহাজটি ডুবে যায়, তখন কি হবে? সিঙ্ক ব্যবহার করতে হবে। আমি যদি বলি জাহাজটি ডুবে গিয়েছিল, তখন কি হবে? স্যাঙ্ক ব্যবহার করতে হবে। আর আমি যদি বলি জাহাজটি ডুবে গিয়াছে, তখন কিন্তু এটা SANK, স্যাঙ্ক। আর পরেরটি হচ্ছে সাঙ্ক। তো ভার্ব ফর্ম আমাদের কেন কাজে লাগে? কারণ ভার্ব ফর্ম আমাদের এই জন্য কাজে লাগে, ভার্ব ফর্মের ব্যবহার করে করে আমরা কিন্তু প্রেজেন্ট থেকে পাস্ট এবং পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল করতে পারি। তো দেখেন, এখানে প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স বোঝাচ্ছে। আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে, এবং উপরের আলোচনা থেকে দেখেছি যে টেন্স প্রধানত 3 প্রকার। এই 3 প্রকারের টেন্স কি কি? টেন্স পার্ট অন, অর্থাৎ যেটাকে প্রেজেন্ট টেন্স বলা হয়, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, আমরা সবাই এটা কম বেশি জানি। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এইখানে টেন্সটা প্রধানত 3 ভাই। বড় ভাইয়ের নাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপর রয়েছে পাস্ট টেন্স, তারপর রয়েছে ফিউচার টেন্স। ওরা 3টি ভাইয়ের নাম হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে টেন্সের একটি ছড়া আছে, আমাদের এক স্যার ছোটবেলায় বলেছিলেন। ছড়াটি হচ্ছে: এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তাদের আবার 4 4 মেয়ে, এক নজরে দেখো চেয়ে। কি বললাম? এখানে টেন্স নামক একটা বুড়ি ছিল। এই বুড়ির হচ্ছে 3টা মেয়ে ছিল, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এবং প্রেজেন্ট টেন্সের হচ্ছে 4টা মেয়ে ছিল, পাস্ট টেন্সের 4টা মেয়ে, ফিউচার টেন্সের 4টা মেয়ে, এক নজরে দেখো চেয়ে। কত সুন্দর একটি ছড়া না? কত সুন্দর একটি ছন্দ! তো এখানে বলা হচ্ছে যে প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে বা ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্সের সবগুলোর প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল এন্ড ইনডেফিনিট টেন্সের বেশি ব্যবহার হয়ে থাকে। দেখেন, এখানে একটা কথা যদি আমি বলি, সেই কথাটা হচ্ছে, সেই কথাটি হচ্ছে যে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা, এটা কিন্তু আমাদের বেশি প্রয়োজন হয় না। কেমন জানেন? এখানে কন্টিনিউয়াস থাকবে এবং সময়ের উল্লেখ থাকবে। এটা কিভাবে হচ্ছে? যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 2 ঘন্টা ধরে ফুটবল খেলিতেছে। এই বাক্যগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে বেশি প্রয়োজন হয় না। আমরা যে জিনিস প্রয়োজন হয় না, সেই জিনিসগুলো শিখে কেন আমরা আমাদের বার্ডেন বাড়িয়ে তুলবো? যে জিনিস আমাদের প্রয়োজন হয় না, সেই জিনিসটা আমরা শিখে কেন আমাদের মাথায় বোঝা বাড়াবো? তো এখানে সেই কথাটা বলা হয়েছে। কি কথা বলা হয়েছে? এই 12 প্রকার টেন্স গুলোর ভিতরে সবগুলো আবার বেশি প্রয়োজন হয় না, এই জায়গাটা একটু দেখবেন। সবগুলা কিন্তু বেশি প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনের জন্য শুধুমাত্র প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট টেন্সের ব্যবহার বেশি হয়ে থাকে। এছাড়া প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স সবগুলোর ব্যবহার হয়ে থাকে। আর পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এন্ড কনভারসেশনে পাস্ট এন্ড ফিউচার টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলার ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না। অর্থাৎ আমাদের কথা বলার ক্ষেত্রে যে টেন্স গুলা বেশি ব্যবহার হয়, সেইগুলো আমরা ভালোভাবে শিখবো এই চ্যাপ্টার থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স। অল অ্যাবাউট অফ সিম্পল টেন্স, এই অল অ্যাবাউট অফ সিম্পল টেন্সের ভিতরে কি কি আছে জানেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। এবং এখানে সিম্পল বলতে আমরা কন্টিনিউয়াসটাও শিখতে পারি, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটাও শিখতে পারি। তো সেই জিনিসটা দেখবো। দেখেন, প্রথমে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে: আমরা সারা দিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের স্টাডি করতে হবে। দেখেন, এই কথাটি মনে রাখবেন। আমরা সারা দিনে যে কথাবার্তা বলি, এই কথাবার্তার 90 থেকে 95 ভাগ, কত ভাগ বলেন তো? 90 থেকে 95 ভাগ কথাবার্তা কিন্তু এই শুধুমাত্র সিম্পল পাস্ট, সিম্পল প্রেজেন্ট এন্ড সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে বলতে পারি। আমার কথা কি বুঝতে পারছেন আপনি? প্রত্যেকটা কথা আমি ধরে ধরে আপনাকে বুঝাই দিব। যেখানে আপনি না বুঝবেন, আমাকে দাঁড় করাবেন, আমি ওখানে স্টপ করে আমি সবগুলো আবার বুঝাবো।
তো দেখেন এখানে পাস্ট সিম্পল প্রথমে আলোচনা করা হয়েছে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স যেটাকে বলা হয়। কোনো কাজ অতীতকালে, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল, কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বুঝালে তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। বাংলা চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই এরকম থাকে। আবার দেখেন বাংলা ক্রিয়াপদের সাথে এই সাউন্ড গুলা থাকবে। কি কি থাকবে? লাম, লে, লেন, নি, নাই এরকম। যেমন তিনি স্কুলে গিয়েছিলেন, তিনি ভাত খায়নি, আমার একটি কলম ছিল, আমার একটি প্রাইভেট কার ছিল। এই শব্দগুলা কিন্তু এই শেষে যখনই থাকবে, আপনাকে আমি একটি বাক্য বললাম, বললাম কি যে আপনি বলেন তো এই বাক্যটি কোন টেন্সে আছে, আপনাকে কিভাবে বের করতে হবে? ওই বাক্যের ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। কোন জায়গায় লক্ষ্য করতে হবে? ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করবেন? ওইখানে ভার্বের দিকে তাকাতে হবে যে বাংলা ক্রিয়ার শেষে লাম, লে, লেন, নি, নাই এইরকম কিছু আছে কিনা। যদি থাকে তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা দেখেন, গঠন সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস ভার্বের পাস্ট পার্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আবার বলি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি টু ফর্ম, অর্থাৎ ইট, এর ভি টু ফর্ম কি হবে বলতে পারবেন? ইট, ইএটি, ইট, ইট, এট। ধন্যবাদ। এইভাবে আপনাকে প্রচুর ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারিকে বোঝায়। ভার্বের ভোকাবুলারি আপনি যত বেশি ভালোভাবে মুখস্থ করতে পারবেন, আপনার তত বেশি কিন্তু এই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রচুর পরিমাণে ইউ হ্যাভ টু মেমোরাইজ আ লট অফ ভার্ব ফর্ম, ইউ হ্যাভ টু মেমোরাইজ আ লট অফ ভার্ব ফর্ম। প্রচুর ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, দেখবেন আপনি একবার স্পন্টেনিয়াসলি আপনি যে দেশে আছেন ওই দেশের মানুষের সঙ্গে ওদের মতো করে কথা বলতে পারবেন। আমাদের অনেক বাঙালিরা থাকে না, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই দেখবেন আমার সঙ্গে, আপনার সঙ্গে, আপনার ওই দেশে আছে, অনেক বাঙালি আছে। তো অনেকে যারা অনেক বছর থেকে ওখানে আছে তারা কিন্তু একেবারে ওই সেই লোকদের সঙ্গে যারা একেবারে নেটিভ স্পিকার, ওদের সঙ্গে ওদের মতো করেই কথা বলতে পারে। এটা কিভাবে সম্ভব? আমাদের কিছু উচ্চারণ প্রোনাউন্সিয়েশন শিখতে হবে, কিছু এটাকে বলে ফনেটিক্স শিখতে হবে, প্রত্যেকটা লেটারের উচ্চারণ শিখতে হবে। যেমন আমরা বাংলা ভাষায় বলি ডাব্লু, এটা বলতে হবে ডব্লিউ, ডব্লিউ, অর্থাৎ ইউ দুইবার দিলে দেখবেন ডাব্লিউ হয়। এই যেমন আমরা টাইম বলি, এখানে ফরিনাররা কি বলে? টাইম, আর টাইম ইজ ইট, আর টাইম ইজ ইট। আমরা টেবিল বলি, ওরা ঠেই বল, ঠেই বল। দেখবেন এই শব্দগুলো উচ্চারণগুলো আমাদের ক্লাস থাকবে স্পোকেনের উপরে, সেই ক্লাসগুলো আমরা যখন করব তখন বুঝতে পারবো। অর্থাৎ হি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। হি ড্রোভ আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। প্রেজেন্ট সিম্পল টেন্স দেখেন, তো এখানে কি হলো? এই যে বাক্যগুলা, সে একটি ছবি এঁকেছিল, তারপরে সে একটি গাড়ি চালিয়েছিল, তারপর কি আছে? সে ইংরেজিতে কথা বলেছিল। আপনি এখানে নিজের মতো করে কোনো বাক্য তৈরি করতে পারবেন পাস্ট ইনডেফিনিট টেন্সের? বলেন তো দেখি কয়েকটা বাংলা বাক্য এবং তার কয়েকটা ইংরেজি বাক্য। যেমন আমি মাছ ধরেছিলাম, আমি একটি আইফোন মোবাইল কিনেছিলাম, আমি গতকাল আমার মামার বাড়িতে গিয়েছিলাম, আমি 10 বছর আগে লন্ডনে গিয়েছিলাম। এই যে বাক্যগুলো, অর্থাৎ এখানে বাংলা ক্রিয়া শেষে লাম, লে, নি, নাই এরকম যদি থাকে, তাহলে সেই বাক্যগুলো কিন্তু পাস্ট ইনডেফিনিট হয়। এর গঠন প্রণালী কি হবে? আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের ভি টু ফর্ম বসবে, তারপর এক্সটেনশন বসবে। তারপর কি বসবে? এক্সটেনশন বসবে। হি ড্রিউ আ পিকচার, সে একটি ছবি এঁকেছিল। হি ড্রোভ আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজিতে কথা বলেছিল। এই শব্দগুলা কোন টেন্স? এটা আছে পাস্ট সিম্পল টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স বলা হচ্ছে। তারপর আমরা দেখি প্রেজেন্ট সিম্পল টেন্স। কি ক্লাসটা আপনার ভালো লাগছে নাকি বোরিং লাগছে? আচ্ছা, কোথাও কোনো সমস্যা হলে দেখেন, আপনি পার্সোনাল পড়ছেন, এখানে আপনি আর আমি একটা ব্যাচে যখন ক্লাস নেই তখন কিন্তু অনেক স্টুডেন্ট থাকে এবং ব্যাচে এইভাবে বোঝানো যায় না। আর এখানে আপনি অনেক টাকা দিয়ে ব্যাচটা করতেছেন, এখানে কোনো সমস্যা বেসিকে থাকলে বলবেন যে ভাইয়া, স্যার আমাকে এই জায়গাটা বুঝাই দেন, আমি তো এগুলা পারি, আমাকে ওই জায়গায় যান। আপনি এইভাবে বলবেন, আমি ঠিক সেই জায়গাটা আপনাকে বুঝাই দেবো। আপনাকে সেবা দেওয়ার জন্য আমি রেডি, কিন্তু সেবাটা আপনাকে নিতে হবে। জাস্ট আমি এতটুকু বললাম। তো এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখেন এটা উচ্চারণ আমি বারবার সিম্পল বলছি, সিম্পল বলছি, সিম্পলটা হচ্ছে ভুল। আর রাইট কি হবে? সিম্পল। এটা আমি দেখবেন প্লে স্টোরে অনেক রকমের অ্যাপস পাওয়া যায়। বাংলা টু ইংলিশ ডিকশনারি বা ইংলিশ টু বাংলা ডিকশনারি লিখে সার্চ দিবেন, যে কোনো একটি ভালো ডিকশনারি যেটার এমবি পাওয়ার একটু বেশি ওটা নামিয়ে রাখবেন। এটা আপনি প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার করতে পারবেন। এটা লিখে সার্চ দেবেন, SIMPLE, SIMPLE। ওইখানে দেখবেন ওই মাইক্রোফোন আছে, ওইখানে টাচ করবেন, ওরা বলেও দেয় এটা উচ্চারণ হবে সিম্পল, সিম্পল। দেখবেন একটা নারী কণ্ঠে এটা কিন্তু বলে দেয়। অর্থাৎ এখানে আমাদের এই প্রোনাউন্সিয়েশন কিন্তু ক্লিয়ার করতে হবে। আপনি যেহেতু এটা শিখছেন কথা বলার জন্য, আপনার আর কোনো কাজের জন্য না। আমরা ইংরেজি শিখি কিসের জন্য? অধিকাংশ মোস্ট অফ দ্য স্টুডেন্টস লার্ন ইংলিশ টু স্পিক ইন ইংলিশ।
আমরা অধিকাংশ ছেলে মেয়েরা ইংরেজি শিখি ইংরেজিতে কথা বলা শেখার জন্য। এই যে আমি ভাষা জানলাম, আমি গ্রামার পারি, আমি লিখতে পারি, আমি ইংরেজি শুনে বুঝি, আমি ইংরেজি পড়তেও পারি, বাট আমি ইংরেজি বলতে পারি না, এটার কোনো মূল্য নেই। আপনি অন্য তিনটা স্কিল একটু ড্যামেজ করে রাখেন, কিন্তু আপনার স্পোকেন ইংলিশটা আপনি ক্লিয়ার করেন, দেখবেন আপনার সব জায়গায় গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আপনার অফিসে বলেন, আপনি বাসা থেকে, আপনি কোন দেশ থেকে ক্লাস করছেন, ইউকে না হংকং? কানাডা, থ্যাংক ইউ। কানাডার কোন স্টেটে আপনি থাকেন? ক্যালগরি? টরন্টো, হ্যাঁ এটা তো টরন্টো, জি। তো টরন্টো তো আমার এক মামা থাকে, টরন্টো শহরেও গিয়েছে, ওনার নাম হচ্ছে অসিত বরণ, আমাদের সম্পর্কে ইয়ে হয়, তো উনি কিন্তু টরন্টোতে থাকে। তো এরা অনেক আগে গিয়েছে, বুয়েটের স্টুডেন্ট ছিল। তো এখন কথাটা হচ্ছে, ও কিন্তু যখন আমাদের সঙ্গে কথা বলে, কথার ভিতরে অনেক ইংলিশ ব্যবহার করে। কেন ব্যবহার করে? অলরেডি অভ্যাস হয়ে গিয়েছে, এসে যায়। তো আপনি অবশ্যই পারবেন। এবং কানাডার আপনার টরন্টো শহরের লোক যেভাবে কথা বলে, যে অ্যাকসেন্টে, যে উচ্চারণে, সেইভাবে কথা বলতে পারবেন। বাংলাদেশে দেখবেন নোয়াখালী মানুষের ভাষা একরকম, মানে উচ্চারণ একরকম, ঢাকাইয়া মানুষের একরকম, যশোর একরকম, আমার খুলনার একরকম, চট্টগ্রামের একরকম, সিলেটের একরকম। তো এই যে অ্যাকসেন্ট বলে, অর্থাৎ একই ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ভাবে বলা। আপনি যদি আমেরিকাতে যান, নিউ ইয়র্কের শহরের লোকজন একরকম ভাবে বলে। আপনি যদি ভারতের কলকাতা শহরে আসেন, দিল্লি শহরে আসেন, ওখানের লোকজন একরকম ভাবে ইংলিশ বলে। তো এই অ্যাকসেন্টটা আপনাকে শিখতে হবে। আর অ্যাকসেন্ট শেখার আগে আমাদেরকে আগে এই মূল ভার্ব, সরি, এই যে গ্রামারের যে মূল অংশটুকু, এটা শিখতে হবে। গ্রামার না শিখে কখনো স্পোকেন ইংলিশ শেখা যায় না। আমি যতই স্পোকেন ইংলিশ শেখার জন্য পাগল হই না কেন, আমার যদি গ্রামারের জায়গাটা খুবই স্ট্রং না থাকে, স্পোকেন ইংলিশে পারা যাবে না। তো এখানে কি বলছে? প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণত প্রতিদিন বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সাইন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ গুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। কি বলা হয়? প্রেজেন্ট সিম্পল টেন্স। দেখেন কয়েকটা কথা বলেছি, কি বলেছি? প্রতিদিন বা বর্তমান কালের কোনো অভ্যাস, রেগুলার হ্যাবিট, চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, সাইন্টিফিক ট্রুথ, ঐতিহাসিক সত্য, হিস্টোরিক্যাল ট্রুথ, এগুলাকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। এই দেখেন বাংলা ক্রিয়াপদের সাথে কি কি আপনি বাংলায় কি দেখে চিনবেন? আপনাকে আমি লম্বা বড় একটা বাক্য বললাম, বাক্যটা বললাম কি? দিল্লির বাদশাহ নাসির উদ্দিন। কি বললাম? দেখেন অনেক বড় একটা বাক্য, দিল্লির বাদশাহ নাসির উদ্দিন। কি বললাম? দিল্লির বাদশাহ নাসির উদ্দিন। তারপর কি? দিল্লির বাদশাহ নাসির উদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন। দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন, অনেক বড় একটি বাক্য। এই বাক্যটাকে আমি যদি টেন্স আইডেন্টিফাই করতে পারি, বলি, তো আপনি কি পারবেন? অবশ্যই পারা যাবে। ওই বাক্যের ভিতরে একটি ভার্ব আছে, ওই ভার্বটাকে আমাকে খুঁজে বের করে এনে ওই ভার্বটা নিয়ে আমাকে ভাবতে হবে, গবেষণা করতে হবে। এই যে দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন, তাহলে এখানে একটি মাত্র ভার্ব, সেটা হচ্ছে জীবন যাপন করা। আর এটা কোন টেন্সে আছে? জীবন যাপন করা, অর্থাৎ জীবন যাপন করতেন। দিল্লির বাদশাহ নাসিরুদ্দিন গরিবের মতো জীবন যাপন করতেন, অর্থাৎ এইখানে করাটাকে কিন্তু পাস্ট টেন্সে বোঝাচ্ছে, করতেন। অর্থাৎ এটা অতীতে করতো উনি, এখন কিন্তু বেঁচে নাই। তো এটা কিন্তু আমাকে পাস্ট টেন্সের কাতারে নিয়ে যেতে হবে। অর্থাৎ এখানে বাংলা ক্রিয়াপদের সাথে আমি কিভাবে, কোন শব্দগুলা যোগ থাকলে, যেমন বাংলা ক্রিয়াপদের সাথে যদি কোনো জায়গায় বে, বি, ব, কি বলছে বলেন তো? বে, বি, ব, এইটা যদি যুক্ত থাকে, মনে করবেন এটা নিঃসন্দেহে ফিউচার টেন্স। যদি কোথাও ল, লাম, লে, নি, নাই, এইগুলো যুক্ত থাকে, এটা মনে করবেন যে এটা হচ্ছে পাস্ট টেন্স। আর যদি কখনো রস্যই, এ, ও, অন্তস্থ, রস্যই, এ, ও, অন্ত্যেষ্টিয়, এই শব্দগুলো অর্থাৎ অ থাকে, এই শব্দগুলো যায়, যাও, এইগুলা যদি থাকে, তাহলে সেটা হবে হচ্ছে প্রেজেন্ট টেন্স। খুব ভালোভাবে বুঝাই দিলাম। দেখেন বাংলা বাক্য, বাংলা ভার্বের শেষে কি থাকবে, আর পাস্ট টেন্সে ভার্বের শেষে কি থাকবে, আর ফিউচার টেন্সে ভার্বের শেষে কি থাকবে, এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন, আপনার নো প্রবলেম, আপনি খুব নিঃসন্দেহে শিখতে পারবেন। Just one minute। দেখেন এখানে আমি কি বললাম, এখানে বলেছি যে আসলে কি জানেন, গবেষণা করলে নতুন কিছু সেই জায়গা থেকে বেরিয়ে আসে। যারা নোবেল পুরস্কার পায়, আপনি আপনার কাজে আছেন, আমি একটা গবেষণায় আছি, আমি একটা রিসার্চ করছি আমার গবেষণাগারে, এখান থেকে নতুন কিছু বের করে আনা সম্ভব। তো এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা গবেষণা করতে গিয়ে এটা বুঝলাম, ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ, কিন্তু আমরা এটাকে জটিল করে ফেলি আমাদের কিছু ভুল কার্যক্রমের কারণে। এই দেখেন ভার্ব বা টেন্স নির্বাচন করা, শহরের স্কুলগুলোতে, ইংলিশ মিডিয়াম স্কুলে, ঢাকা শহরে, খুলনা শহরে, এখানে ক্লাস 3-4 এর বাচ্চারা টেন্স পারে, পার্টস অফ স্পিচ পারে, তারা ন্যারেশন পর্যন্ত পারে, গ্রামারের সবথেকে কঠিন একটা লেসন। কিভাবে পারে জানেন? ওদের ছোটবেলা থেকে সেইভাবে কিন্তু গড়ে তোলা হয়। তো এখানে টেন্স নির্বাচন করা, টেন্স খুঁজে বের করা, একটা টেন্স, একটা সেন্টেন্স বা বাক্য কোন টেন্সে আছে, এটা খুঁজে পাওয়া খুবই সহজ। শুধুমাত্র ভার্বটা নিয়ে একটু কাজ করতে হবে। কি বলেছি বুঝতে পারছেন? শুধু ভার্বটা নিয়ে একটু কাজ করতে হবে। আর আপনি আমাকে হেল্প করবেন যে ভাইয়া,
আমি এই জায়গাটায় দুর্বল, আমি সেই জায়গায় কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তো আমরা এই বেসিক জিনিসগুলো আগে একটু শিখে যাই। বাংলা ক্রিয়াপদের শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া এইগুলো থাকে, এগুলো থাকলে কি হয়, এগুলো থাকলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হয়। কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স। সাবজেক্ট পেপার ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়। এই বাক্যটা দেখেন, আমি highlight করে দিলাম কালার দিয়ে। কি বললাম? এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট পেপার ভার্বের প্রেজেন্ট রূপ ব্যবহৃত হয়, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের পরে এস বাই এস যোগ করতে হয়। যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অনেকেই বুঝি না যে থার্ড পারসন কি, সিঙ্গুলার কি, নাম্বার কি। এই জন্য নাম্বার, জেন্ডার, কেস এগুলাও কিন্তু আমরা ক্লাস করেছি। এই ক্লাসগুলোর উপরে ব্যাপক বিস্তারিত কিন্তু আলোচনা ছিল। নাম্বার কি, জেন্ডার কি, পার্সন কি। তো বলা হচ্ছে এই সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা বাদে, কি বললাম, আমি, আমরা, তুমি, তোমরা, এটা বাদে পৃথিবীতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। তাই বলা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হবে। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস বেস ফর্ম প্লাস প্রেজেন্ট ফর্ম। কি বলছে? সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। এই বাক্যটা আপনি মনে রাখবেন। এটার গঠন প্রণালী কি হবে? গঠন প্রণালী হবে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এটা কেমনে হলো? এটা হলো আমি স্কুলে যাই। দেখেন এইখানে আপনাকে আমি বললাম যে আপনি বলেন তো মামুন সাহেব এই বাক্যটা কোন টেন্স। আপনি কোথাও দৃষ্টি দিবেন না, আপনার কিন্তু নজর দিতে হবে ভার্বের দিকে। তো এই বাক্যে ভার্ব কি? আমি, না। স্কুলে, না। এই বাক্যে ভার্ব কি? যাই। এই বাক্যে ভার্ব কি বলেন? যাই। তো আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। যদি বলি সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল। এখানে কোন টেন্স আছে এটা যদি নির্বাচন করতে বলি, আপনি কি দেখবেন? এখানে ভার্বের দিকে আপনাকে নজর দিতে হবে। কিসের দিকে দিতে হবে? ভার্বের দিকে। ভার্ব কি? যাওয়া। তো যাওয়ার সঙ্গে কি আছে? আমি বলেছি যে বাংলা বাক্যের শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া এইগুলো যদি থাকে সেটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমি স্কুলে যাই, এই বাক্যটি এক সেকেন্ড বলা সম্ভব যে স্যার এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কেননা আমি সূত্র শিখিয়েছি যে বাংলা ভার্ব বা ক্রিয়ার শেষে যদি এইগুলা থাকে তাহলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল। আমরা ফুটবল খেলি, দেখেন খেলি বানান কি ল রয়েছে, আপনি কি বলবেন পাস্ট টেন্স? নো। এখানে খেলির সঙ্গে রস্বইকার আছে, অর্থাৎ রস্বীকার। খেলি। কখন খেলি? বর্তমানে খেলি। কখন খেলি? বর্তমানে খেলি। কখন খেলি? বর্তমানে খেলি। তো উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই পৃথিবী দেখেন, এই যে বললাম আমি, আমরা, তুমি, তোমরা, এর ভিতরে কখনো পৃথিবী পড়ে না। পৃথিবী একটা তৃতীয় বস্তু, অর্থাৎ থার্ড পার্সন। এটা কিন্তু এখানে দা আর্থ মুভ হবে না। আমরা এই জায়গাটা প্রত্যেকে কম বেশি ভুল করি। দা আর্থ মুভ হবে না, এটা হবে দা আর্থ মুভস রাউন্ড দা সান। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দা আর্থ মুভস রাউন্ড দা সান। অর্থাৎ কি হলো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। সূর্য পূর্ব দিকে ওঠে। এই বাক্যটাও কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এবং এখানে সাবজেক্ট যেটা সূর্য, এই সূর্য হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন। এই জন্য এখানে কি হবে? দা সান রাইজেস ইন দা ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে। দা সান রাইজেস ইন দা ইস্ট। কিন্তু এটা যদি বলি সূর্য পূর্ব দিকে উঠেছিল, আপনি বলতে পারবেন এটা কি হবে? যদি চেষ্টা করেন তো। পাস্ট টেন্স, সূর্য পূর্ব দিকে উঠেছিল, বলেন কি হবে? চেষ্টা করেন, ভুল হোক। সূর্য পূর্ব দিকে উঠেছিল, এটা কি হবে? হ্যাঁ অবশ্যই। দেখেন আপনি এই যে প্রথমেই সঠিক বলেছেন, প্রথমে সাবজেক্ট আনতে হবে দা সান। এইবার আমি বলেছি যে আপনাকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। রাইজ মানে হচ্ছে ওঠা, রাইজ। রাইজ মানে হচ্ছে ওঠা, এর ভি টু ফর্ম হবে রোজ। অর্থাৎ দা সান রোজ ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠেছিল। আর যদি বলি গতকাল সূর্য পূর্ব দিকে উঠেছিল, তখন হবে দা সান রোজ ইন দা ইস্ট ইয়েস্টারডে। আমি যদি বলি সূর্য আগামীকাল পূর্ব দিকে উঠবে, তখন কি হবে? এইখানে টেন্সটা পরিবর্তন হয়ে যাবে, দা সান উইল রাইজ। দা সান উইল রাইজ ইন দা ইস্ট টুমরো। টুমরো। দেখছেন? তাহলে আমি যদি একটু পারি, আমাকে ঘুরাই ফিরায় অনেক জিনিস করা সম্ভব। এটা কিন্তু অনেক জিনিস, একই দুধ মিল্ক থেকে হরেক রকমের মিষ্টি তৈরি হয়। তো এখানে মূল বিষয়টা যদি শিখতে পারেন, এইটাকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাবে বলা সম্ভব। অর্থাৎ এই বেসিকের জায়গাটা আমাদেরকে খুব ক্লিয়ার করতে হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, দা সান রাইজ হবে না, রাইজেস হবে ইন দা ইস্ট। সে প্রতিদিন এখানে আসে, হি কামস হেয়ার এভরি ডে।
হি কামস হেয়ার এভরিডে, সে প্রতিদিন এখানে আসে। আকবর বাংলা সাল চালু করেন। দেখেন চালু করেছিল কিন্তু অনেক আগে। তো এই আকবর হচ্ছে একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, ইতিহাসের পাতায় এনার নাম আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। আর এই হিস্টোরিক্যাল ট্রুথ সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। অর্থাৎ আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর ইনোভেটস বাংলা ইয়ার, আকবর বাংলা সাল চালু করেন। তারপর দেখেন ফিউচার সিম্পল টেন্স। ফিউচার সিম্পল টেন্স কি আছে? কোনো কাজ ভবিষ্যৎকালে সংগঠিত হবে এরূপ বুঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে এই বিষয়গুলো থাকবে। বাংলা ক্রিয়াপদের সাথে কোন বিষয়গুলো থাকবে? ব, বে বা বেন থাকবে। ব, বি, ব, বেন এগুলো থাকবে। তিনি এখানে আসবেন, আমরা ভাত খাবো। আপনি কি স্কুলে যাবেন? তারা আজ বাড়ি আসবে। অর্থাৎ ফিউচার টেন্সে বাংলা ক্রিয়ার সঙ্গে কি কি থাকবে? বে, বি, ব থাকবে। বে, বি, ব এইগুলা কিন্তু এখানে থাকবে। সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আমরা যদি একবার দেখতে পারি কি হবে এই জায়গাটুকু, একটু স্ট্রাকচার ভালো করে একটু আমরা খেয়াল করব। দেখেন এখানে কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল এবং ভার্বের প্রেজেন্ট রূপ ভি ওয়ান ফর্ম ব্যবহৃত হয়। সাধারণত ফার্স্ট পার্সনের সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সঙ্গে উইল বসে। কি বসে বলেন তো? উইল বসে। কিন্তু দেখেন এই যে লাইনটা দেখেন, কিন্তু এখানে কি বলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। কিন্তু মডার্ন গ্রামার অনুযায়ী এখন সব জায়গায় উইল এর ব্যবহার। দেখবেন কানাডাতে ফিউচার টেন্সে কেউ শ্যাল ব্যবহার করে না, সব উইল বলে। কিভাবে? আই উইল গো টু মার্কেট নাও, আই উইল গো টু মার্কেট নাও, আই উইল গো টু মাই আঙ্কেলস হাউস টুমরো। অর্থাৎ এখানে সব জায়গায় কিন্তু আপনি খেয়াল করবেন উইল এর ব্যবহার করে ওরা। উইল এর ব্যবহারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বর্তমান মডার্ন গ্রামার অনুসারে শ্যাল এর ব্যবহার মোটে নেই বললেই চলে। সব জায়গায় আমরা উইল এর ব্যবহার করব। কিসের ব্যবহার করব? উইল এর ব্যবহার করব। স্ট্রাকচার কি হবে? খুবই সহজ একটা বিষয়। ইটস ভেরি ইজি এন্ড সিম্পল। সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন। এই জায়গাটা একটু দেখি আমরা। কি বলা হচ্ছে? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের পরে ভি অন ফর্ম প্লাস এক্সটেনশন। অর্থাৎ আই উইল স্পিক ইন ইংলিশ, হি উইল স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা স্কুলে যাবে, দে উইল গো টু স্কুল। অর্থাৎ এখানে দেখবেন প্রত্যেকটা জায়গায় আমি উইল এর ব্যবহার করেছি। কিসের ব্যবহার করেছি বলেন তো? উইল এর ব্যবহার করেছি। টেন্স এর গঠন আমরা দেখব এক বাক্যে। আমরা এতক্ষণ যা যা শিখলাম এই একটা বক্সের ভিতরে আমরা এখন এটা শিখবো। টেন্স এর ব্যবহার দেখবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেখেন, প্রথমে স্টার্টার। এই স্টার্টার মানে যা, সাবজেক্ট মানেও কিন্তু তা। স্টার্টার মানে যা, সাবজেক্ট কথাটার অর্থও সেই একই। স্টার্টার নিব, সাবজেক্ট নিলাম, এখানে কি নিব? সাবজেক্ট এখান থেকে নিব হচ্ছে উই। একটু ভালোভাবে যদি আমরা খেয়াল করি দেখতে পারবো। দেখেন স্টার্টার রয়েছে, যে স্টার্টার দেখছেন, এই যে স্টার্টার প্রথমে নিলাম আই, কি নিলাম? আই। এই দেখেন প্রেজেন্ট টেন্স বা সিম্পল টেন্স এর ভিতরে থেকে একটি ভার্ব নেন, রাইট। কি নিতে হবে বলেন? রাইট। আই রাইট। তারপর এখান থেকে একটি অবজেক্ট নিতে হবে, কি? আ লেটার। আই রাইট আ লেটার, আমি একটি চিঠি লিখি। এই বাক্যটাকে পাস্ট টেন্স করা যায়। আমি এই যে ভিতরে দ্বিতীয় যে বক্সটি রয়েছে এখান থেকে একটি ভার্ব নিলাম, রোট। সাবজেক্ট কি থাকবে? আই। আই রোট আ লেটার। সাবজেক্ট এবং অবজেক্ট, প্রথমে যে স্টার্টার এটাকে সাবজেক্ট বলা হচ্ছে, পরে হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। এই দুইটার কখনো পরিবর্তন হবে না। আপনি শুধু এই যে তিনটা বক্স আছে না, এক দুই তিন, এই তিনটা বক্সের ভিতরে থেকে আপনি তিনটা বাক্য নিবেন, মানে তিনটা বাক্য নিবেন, দেখবেন আপনি তিনটা বাক্য পেয়ে যাবেন। প্রেজেন্ট ইনডেফিনিটের একটি, পাস্ট ইনডেফিনিটের একটি এবং ফিউচার ইনডেফিনিট। এই তিনটা বাক্য তিনটা ভার্ব দিয়ে আপনি করতে পারবেন এবং এই এক্সট্রা বক্স থেকে শত শত বাক্য তৈরি করা সম্ভব। শুধু এখানে আপনাকে অবজেক্টটা চেঞ্জ করে দিতে হবে। আই রোট আ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম। এর প্রেজেন্ট টেন্স কি করেছি? আই রাইট আ লেটার। তো এর ফিউচার টেন্স কি হবে আপনি বলেন? আপনি অবশ্যই পারবেন। কি হবে? দেখেন কত সুন্দর ভাবে বলছেন। এইবার আপনি নিজে নিয়ে করেন, এই বক্স থেকে বাক্য নেন, অর্থাৎ সাবজেক্ট নেন আর ভার্ব নেন আর ওই অবজেক্ট নেন, নিয়ে করেন তো। ধন্যবাদ। দেখেন এই যে কত সুন্দরভাবে আপনি পেরে গেলেন। তাহলে উপরে আমরা যা কিছু শিখলাম তার একটা প্র্যাকটিক্যাল ইউজ কিন্তু আমরা এখানে এই বক্সের ভিতরে করতে পারলাম। আমরা যদি সি দিয়ে করি, আমরা প্রথমে একটি সাবজেক্ট নিলাম সি, স্টার্টার। তারপর কি লিখবো? তারপর এখান থেকে একটা ভার্ব নিলাম, ড্রাইভ। কি নিলাম বলেন তো? ড্রাইভ। তো এখানে ড্রাইভ নিলে হবে না। সে, আমরা বাক্যটা এইভাবে করতে চাচ্ছি, সে একটি গাড়ি চালায়। তো এখানে সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন এবং ভার্বের পরে এস যোগ করতে হবে। শি ড্রাইভস আ কার, শি ড্রাইভস আ কার। অর্থাৎ
এর বাংলাটা কি হবে? সে গাড়ি চালায়। শি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালায়। এখানে পাস্ট টেন্স কি হবে? শি ড্রোভ আ কার। এখানে কিন্তু আর ড্রোভস হবে না, কারণ এই ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে কিন্তু ভার্বের পরে এস বা ইএস যুক্ত হবে। আমি কথাটি কষ্ট করে আবারও বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয় শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে ভার্বের পরে এস বা ইএস হবে। ভার্বের পরে কি হবে? এস বা ইএস হবে। অন্য কোথাও কিন্তু এটা হবে না, অন্য কোথাও কিন্তু এটা করা যাবে না। এই যে দেখেন এখানে লিখে দিয়েছে, এখানে কি লেখা আছে দেখি আমরা। এই যে নোটটা দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস যুক্ত করতে হবে। কি করতে হবে? এস বা ইএস যুক্ত করতে হবে। হি প্লেইজ ফুটবল। সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল। এখানে হি প্লে ফুটবল আমরা অধিকাংশ স্টুডেন্ট এটা লিখে দেই, কিন্তু আমাদের এইটা তখন ব্রেনে থাকে না যে সে ফুটবল খেলে। এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এই বাক্যটার সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, যার কারণে ভার্বের পরে এস বা ইএস যুক্ত হয়েছে। দেখছেন তো? এইটা আমাদের মনে রাখতে হবে। আরো আছে, ওই বক্সের ভিতরে থেকে বাক্য তৈরি করা হয়েছে। হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল। সে ফুটবল খেলবে। দে স্পিক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলে। দে স্পোক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল। দে উইল স্পিক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলবে। তারা ইংরেজিতে কথা বলবে। অর্থাৎ এখানে উইল স্পিক অর্থাৎ বলবে, স্পিকের সঙ্গে উইল যুক্ত করা হয়েছে। উইল স্পিক, তারা ইংরেজিতে কথা বলবে। তারপর কি আছে দেখেন, নেগেটিভ সেন্টেন্স। আমরা এখন অ্যাফার্মেটিভ শিখেছি, এখন আমরা নেগেটিভ সেন্টেন্স শিখবো। এই নেগেটিভ সেন্টেন্স কেমন হয় এটা আমরা একটু দেখতে পারবো। দেখেন নেগেটিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট নিব, তারপর অক্সিলারি ভার্ব নিব, তারপরে বেস ফর্ম নিব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন নিব। তারপর কি নিব বলেন তো? অবজেক্ট অথবা এক্সটেনশন নিব। এই জায়গাটা যদি খুব ভালো করে আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন কিভাবে আছে। প্রথমে একটি সাবজেক্ট নিলাম, উই নিলাম। এবার একটু অক্সিলারি ভার্ব নিব, ডু নট ডাজ নট। কেন নিব? কারণ এটা নেগেটিভ করতেছি, এই জন্য এখানে ডু নট ডাজ নট। অর্থাৎ এখানে কি থাকবে? উই ডু নট। কি হবে? উই ডু নট। তারপর কি হবে? প্লে, অর্থাৎ আমরা খেলি না। কি খেলি না? ফুটবল। উই ডু নট প্লে ফুটবল। এবার আপনি নিজেও করতে পারবেন, ইউ দিয়ে করেন। ইউ ডু নট রাইট আ লেটার। তুমি একটি চিঠি লেখো না। হি দিয়ে যখন করি, হি দিয়ে একটা বাক্য করতে পারবেন? হি দিয়ে কি বাক্য করতে? হি দিয়ে, হ্যাঁ না, এটা নেগেটিভ একটু করে দেন। এখানে মাঝখানের একটা বক্স থেকে আপনি কিছুই নেননি, এটা এখান থেকে একটা নেন। এই ডু নট বা ডাজ নট বা ডিড নট। হ্যাঁ এবার ঠিক বলেছেন, হি ডাজ নট রাইট আ লেটার। সে একটি চিঠি লেখে না। এটা যদি পাস্ট টেন্স করি হি দিয়ে, তখন কি হবে? হি ডিড নট ড্রাইভ আ কার। হি ডিড নট ড্রাইভ আ কার, অর্থাৎ সে একটি গাড়ি চালায়নি। দেখেন এইখানে কি বলা হচ্ছে, ডিড নট কেন দিলাম? আর ডিড এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মনে রাখবেন। এখানে আমি একটা বাক্য লিখে একটু দেখাই দেই আপনাকে। দেখেন এইখানে আমি একটি বাক্য লিখলাম। বাক্যটা আমি লিখলাম হি, এই সি, হি ডিড নট, DIDNOT, হি ডিড নট ড্রাইভ, DRIVE, হি ডিড নট ড্রাইভ আ কার, CAR। এই বাক্যটা দেখেন আমি একটু বড় করে দেই, হি ডিড নট, এটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি কি বোঝাতে চাচ্ছি। হি ডিড নট ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে সে একটি গাড়ি চালায়নি। কি হবে বলেন তো? সে একটি গাড়ি চালায়নি। তো এখানে আমি যখন ডিড নট ব্যবহার করবো, এইটুকু মনে রাখবেন, কোন সাবজেক্ট যদি, কোনো বাক্যে যদি ডিড ব্যবহার করা হয়, কোনো বাক্যে যদি ডিড ব্যবহার করা হয়, তো এই ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটার ব্যবহার কি? দেখেন এই যে হি ডিড নট ড্রাইভ, হি ডিড নট, DRIVE, অর্থাৎ হি ডিড নট ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালায়নি। উই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। উই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। হি ডাজেন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকে না। হি ডিডন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকেনি। পাস্ট টেন্সের নেগেটিভ করেছি। হি ওন্ট ড্র আ পিকচার, এটার বাংলা কি হবে বলতে পারেন? হি ওন্ট ড্র আ পিকচার। হি ওন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকবে না। অর্থাৎ উইল নট বলা যায়, কিন্তু এখানে উইল নট কে আমরা সংক্ষেপে বলেছি ওন্ট। হি ওন্ট ড্র আ পিকচার, সে একটি ছবি আঁকবে না।
অর্থাৎ এখানে আমরা নেগেটিভ কিভাবে করতে হয়, এই বক্সটি যখন আপনি বাসায় একটু, আমার ক্লাসটা শেষ হলেই যদি হাতে সময় থাকে এটা একটু দেখবেন কিভাবে একটা বাক্যকে নেগেটিভ করা যায়। একটা বাক্যকে কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সে ডু নট বা ডাজ নট আসবে, পাস্টে সেটা ডিড নট হয়ে যাবে, ফিউচারে উইল নট কে আমরা সংক্ষেপে বলবো ওন্ট, উইল নট কে আমরা সংক্ষেপে বলবো ওন্ট। আমরা এখানে নেগেটিভ করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব, দেখেন স্পোকেন ইংলিশে যাওয়ার আগে এগুলো আমাদের শিখতে হবে। উই মাস্ট লার্ন দিস বিফোর গোয়িং টু স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে যাওয়ার আগে এগুলা ইউ মাস্ট মেমোরাইজ দিস রুলস অফ গ্রামার। ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ইউ উইল মেক আ কোশ্চেন টু মি, আই উইল ট্রাই টু শো ইউ দিস ম্যাটার। অর্থাৎ এই বিষয়গুলো আপনাকে আমি দেখানোর চেষ্টা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বেস ফর্ম, দেন অবজেক্ট অথবা এক্সটেনশন। একটু ভালো করে আমরা দেখি একটা বাক্য। ডু বা ডাজ আমরা একটা নিব, এখান থেকে ডু নিলাম, কি বেছে নিলাম, ডু। এরপর কি নিব, একটি সাবজেক্ট নিলাম আই, তাহলে কি হলো ডু আই। এখান থেকে একটি আপনি ভার্ব নিতে পারবেন, একটা ভার্ব নিলাম রাইট, কি নিলাম বলেন তো, রাইট, ডু আই রাইট। কি নিলাম বলেন তো, ডু আই রাইট। এরপর আমি আরেকটি, কি নিলাম, অবজেক্ট নিলাম, ডু আই রাইট আ লেটার, ডু আই রাইট আ লেটার। অর্থাৎ আমি কি একটি চিঠি লিখি, ডু আই রাইট আ লেটার, আমি কি একটা চিঠি লিখি, ডু আই রাইট আ লেটার। এতক্ষণ আমরা নেগেটিভের পরে নেগেটিভ শিখছিলাম, এখন দেখেন ইন্টারোগেটিভ শিখতেছি। ডাজ দিয়ে যদি করেন, এখানে সাবজেক্ট হি আনতে হবে, ডাজ হি রাইট এ লেটার, ডাজ হি রাইট এ লেটার। এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এইটা তো ডাজ ব্যবহার করলেন কিন্তু ভার্বের পরে এস দিলেন না কেন, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিটের একটা বাক্য, সে কি একটি চিঠি লেখে? কিন্তু ওই যে আপনি ডাজ ব্যবহার করছেন না, ডাজ বানান কি, ডু এর পরে ইএস, তো এই রাইটস এর এস টি এইখানে চলে গিয়েছে। অর্থাৎ ডাজও থার্ড পারসন ফর্ম আর রাইটসও থার্ড পারসন ফর্ম হয়ে যায় যদি আপনি রাইটস দেন। তো দুইটা একটা বাক্যে দুইটা থার্ড পারসন ফর্ম কখনো বসে না। এই বাক্যটা আপনি ভালো করে বুঝতে পারেননি, আমি এখানে একটু বুঝাই দিই। দেখেন এখানে লিখলাম, আমি এটা লিখবো ডি ও ই এস, ডাজ হি রাইটস, ডাব্লিউ আর আই টি ই এস, ডাজ হি রাইটস আ লেটার, এল ই টি টি ই আর। এটা আমি কি লিখলাম, এটা লিখলাম ডাজ হি, জাস্ট এটা লিখলাম ডাজ হি রাইটস আ লেটার। এই যে বাক্যটা একটু ভালো করে খেয়াল করবেন, ব্লক করে দেই। এই যে দেখেন এই যে বাক্যটা লিখলাম না, এইটার আবার আমি নিচে আরেকটি বাক্য লিখলাম, নিচে একটা বাক্য হবে এইরকম, এটা লিখলাম, একটু ভালোভাবে খেয়াল করবেন, ডি ও ই এস, ডাজ হি রাইট, ডাব্লিউ আর আই টি ই, ডাজ হি রাইট আ লেটার, এল ই টি ই আর। এই জায়গাটা একটু আমরা দেখবো। দেখেন প্রথম বাক্য কি লিখেছি, ডাজ হি রাইট দ্য লেটার, সে কি একটি চিঠি লেখে। আর দ্বিতীয় বাক্যটা লিখেছি ডাজ হি রাইট দ্য লেটার, নিশ্চয়ই দ্বিতীয় বাক্যটা কিন্তু সঠিক, এটা গ্রিন কালার করবো, এই বাক্যটা কিন্তু সঠিক। উপরের বাক্যটা ভুল, কেন ভুল, এখানে আমি এস দিয়েছি। তো আপনার প্রশ্ন থাকতে পারে যে স্যার ডাজ দিলে তো, এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, ডাজ হি রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, সে কি একটা চিঠি লেখে, সে কি একটা চিঠি লেখে। তো এখানে রাইট হবে কেন আর হবে না কেন, এখন এর উত্তরটা ভালোভাবে শুনে নেন। এইটা হবে না এই কারণে, এই যে ডাজ ব্যবহার করতেছি, এই ডাজ কিন্তু দুভাবে থার্ড পারসন ফর্ম, ডু, ডিড, ডান, ডুইং, আর ডাজ দুভাবে থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। তো ডাজ হি রাইটস, এই যে ডাজ বানান, ডু বানান কি, ডিও ই, ডু, ডিও ডু, আর ডাজ বানান কি, ডিও ই এস। তো এই রাইটস এর, যেমন যদি বলি সে একটা চিঠি লেখে, হি রাইটস আ লেটার, আর যখন ইন্টারোগেটিভ করব তখন ডাজ ব্যবহার করলে তখন এই রাইটস এসটা হবে না, এই এস কিন্তু ডাজের এইখানে চলে এসেছে এই জায়গাটায়, ডাজ হি রাইট আ লেটার, এই বাক্যটা কিন্তু সঠিক। অর্থাৎ সে কি একটি চিঠি লেখে, ডাজ হি রাইট আ লেটার, সে কি চিঠি লিখেছিল, এই বাক্যটা ডাজ হবে না, এখানে ডিড চলে আসবে। কেন আসবে, আমার এই বক্সের ভিতরে দেওয়া আছে, ডিড দেওয়া আছে। ডু ডাজ প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ডিড, আর ফিউচার টেন্সে হলে শ্যাল উইল হবে। তো এখানে একটা মাত্র দেওয়া যায়, সেটা হচ্ছে উইল। একটা মাত্র দেওয়া যায় কি, উইল। উইল যেটা বাক্য রচনা করেন, উইল রানা ইট রাইস,
এখানে উইল নিলাম, এই মাঝখানের যে বক্সটি আছে এখান থেকে একটা সাবজেক্ট নিলাম রানা, আর একটি ভার্ব নিলাম হচ্ছে ইট। কি নিলাম বলেন তো? ইট। আর এখান থেকে একটি অবজেক্ট নিলাম রাইস। তো আমার কি দাঁড়ালো? উইল রানা ইট রাইস। উইল রানা ইট রাইস। রানা কি ভাত খাবে? তো এইভাবে আমরা নেগেটিভ শিখেছি। এখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে ডু ডাজ প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ডিড, এবং ফিউচার টেন্সে শ্যাল উইল বা শুধু উইল, এটা ব্যবহার করে কিভাবে একটা বাক্যকে ইন্টারোগেটিভ করা যায় এইটাও আমরা শিখে ফেলেছি। কিভাবে একটা বাক্যকে ইন্টারোগেটিভ করা যায়। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে খুব ভালো করে সিনসিয়ারলি নিতে হবে, কারণ আমাদের স্পোকেন ইংলিশে যদি আমরা নিচে কাঁচা থেকে যাই ইংরেজিতে কথা বলতে পারবো না। আগে আমাকে হাঁটা শিখতে হবে, তারপরে দৌড়াতে শিখতে হবে। তো আগে আমাকে স্পোকেন ইংলিশ শেখার আগে গ্রামার গুলো অবশ্যই অবশ্যই শিখতে হবে। তো এইখানে দেখেন, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে, এই জায়গাটা একটু দেখি, স্টেপ 4 এর মাধ্যমে নেগেটিভ ইন্টারোগেটিভ বা প্রশ্ন না বোধক বাক্য তৈরি করা শিখবো। নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্ন না বোধক করা শিখবো। আমরা প্রথমে শিখেছি নেগেটিভ, তারপরে শিখেছি ইন্টারোগেটিভ, আর এখন শিখবো নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রথমে কি আনবো? অক্সিলারি ভার্ব আনবো। দেখেন এইটার দিকে আমরা তাকালে বুঝতে পারবো, বক্সটা একটু আপনি নিজে নিজে আগে দেখেন। এই বক্সটা, এখান থেকে আপনি ডোন্ট নিতে পারেন অথবা আপনি ডাজেন্ট নিতে পারেন। কিভাবে নিবেন? সাবজেক্ট অনুসারে। তো এখান থেকে প্রথমে ডোন্ট নিলাম, তারপরে সাবজেক্ট অনুসারে আই নিতে হবে, একটি ভার্ব নিতে হবে রাইট, একটি অবজেক্ট নিতে হবে আ লেটার। এখান থেকে আপনি যদি খাতা কলম থাকে দুই চার চারটা বাক্য লেখেন তো, আর যদি না থাকে তাহলে নিজে নিজে মনে তৈরি করেন একটা বাক্য করেন। যে আমরা এখানে কিভাবে নেগেটিভ। ধন্যবাদ। ডোন্ট বি সিং এ সং, তারপরে আপনি তো ফিরে গেছেন। বেসিক আপনার মোটামুটি ভালো আছে বুঝে বুঝলাম। ধন্যবাদ। তারপর দেখেন এখানে আমি কয়েকটা বাক্য বলি। হ্যাঁ হ্যাঁ, আপনি অনেকগুলো বলে ফেলেছেন। যেমন ডোন্ট দিয়ে বলি, ডোন্ট আই রাইট আ লেটার। ডোন্ট আই রাইট আ লেটার এর বাংলা কি? আমি কি একটি চিঠি লিখি না? ডোন্ট আই রাইট আ লেটার। এই বাক্যটাকে পাস্ট টেন্স করেন তো, ডিডন্ট আই রাইট আ লেটার এর বাংলা কি হবে? আমি কি একটি চিঠি লিখিনি? আমি কি একটি চিঠি লিখিনি? এটা আপনি ফিউচার ব্যবহার করেন, ফিউচার এখানে ওন্ট দিয়ে করেন। ওন্ট আই রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখবো না? ওন্ট আই রাইট আ লেটার। আমি কি একটি চিঠি লিখবো না? তো এইখানে আপনি সাবজেক্ট চেঞ্জ করতে পারেন, অবজেক্ট চেঞ্জ করতে পারেন। যেমন ডাজেন্ট দিয়ে একটা যদি করি, ডাজেন্ট হি প্লে ফুটবল। দেখেন এইখান থেকে আমি ডাজেন্ট নিলাম, এটা আমি কি নিলাম? এই যে এখান থেকে আমি ডাজেন্ট নিলাম। এইখান থেকে আমি নিলাম হি। কি নিলাম? হি। ডাজেন্ট হি, এই পর্যন্ত হয়ে গেল। ভার্ব নিলাম প্লে। কি নিলাম? প্লে। ডাজেন্ট হি প্লে। তারপর এখান থেকে একটা অবজেক্ট নিলাম ফুটবল। কি নিলাম বলেন তো? ফুটবল। ডাজেন্ট হি প্লে ফুটবল। ডাজেন্ট হি প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে না? এটা ডিড দিয়ে আপনি যদি করেন, ডিডেন্ট হি প্লে ফুটবল। ডিডেন্ট হি প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে না? অর্থাৎ এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তো প্রথমে কি করতে হবে? একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। অক্সিলারি ভার্ব নিয়েছি ডাজেন্ট, একটি সাবজেক্ট নিয়েছি হি। তারপর এখান থেকে দেখেন ভার্বের ভি ওয়ান ফর্ম নিয়েছি। কি নিয়েছি? ভি ওয়ান ফর্ম নিয়েছি প্লে। আর তারপর একটি অবজেক্ট নিয়েছি কি? ফুটবল। তাহলে কি দাঁড়ালো? ডাজেন্ট হি প্লে ফুটবল। ডাজেন্ট হি প্লে ফুটবল। সে কি ফুটবল খেলে না? এই যে বাক্যগুলা, এই বাক্যগুলো এইভাবে আপনাকে সাজাতে হবে। এইগুলো এক প্রকারে আপনাকে হোমওয়ার্ক করতে হবে। এই হোমওয়ার্ক যদি আপনি করেন আপনার অনেক কাজে দিবে। এগুলো নিজে নিজে নিজের ভিতরে নিজে বাক্যগুলো কথাগুলো বলতে হবে। নিজে নিজে এই কথাগুলো যখন চর্চা করবেন, প্র্যাকটিস করবেন, আপনার ভিতরে অভ্যাস হয়ে যাবে। অভ্যাস থেকে শক্তি আসবে। ইউ উইল বি ফ্লুয়েন্ট অ্যান্ড এক্সপার্ট উইদিন আর শর্ট টাইম ইন ইংলিশ। ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব অতি অল্প সময় আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। তো প্রথমে আপনাকে গ্রামারের এই রুলগুলো জানতে হবে। একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, ইন্টারোগেটিভ থেকে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়, এই বিষয়গুলা আপনাকে এইভাবে দেখতে হবে। আর এই বিষয়গুলো যখন আপনি পেরে যাবেন, দেখবেন আপনার ভিতরে একটা
মানে খুব উৎসাহ, বা আপনার ভিতরে আরো একটা আর্স কাজ করবে, আপনি বুঝতে পারবেন যে আমি তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রায় শিখে গেছি। এর জন্য কি করতে হবে? ওই যে প্রথমের দিকে ক্লাস শুরুর দিকে বললাম, ভার্ব আইডেন্টিফাই, টেন্স আইডেন্টিফাই করতে হবে। কিভাবে আইডেন্টিফাই করবেন? বাংলা ক্রিয়া শেষে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রস্বই এ ও অন্ত্যেষ্টিয় থাকে, পাস্ট টেন্সে লাম লেম ল তাম তেম ত ল লাই লিন এগুলো থাকে, আর ফিউচার টেন্সে বে বি ব বেন এগুলো থাকে। খুব সহজ। ল্যাঙ্গুয়েজটা যদি একটা গোছালো পদ্ধতিতে একটা সুন্দর মেন্টরের অধীনে থেকে ক্লাসগুলা করা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুবই সহজ। অনেকে গ্যারান্টি দিয়ে ইংরেজি শিখায়। কিভাবে শিখায়? কারণ যিনি শিখায় শিক্ষক, উনি ওই সিস্টেমটা জানে, তা না হলে গ্যারান্টি দেওয়া যায় না। আমাকে সব পড়তে হবে না, কিছু কিছু আইটেম আছে যে আইটেম গুলো পড়লে খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কভার করা সম্ভব। ডোন্ট আই সিং আ সং, আমি কি গান করি না, এর পাস্ট টেন্স কি হবে? ডিডন্ট আই সিং আ সং, ডিডন্ট আই সিং আ সং। হ্যার ইউ ক্যান সি, ডিডন্ট আই সিং আ সং, আমি কি গান করিনি। ওন্ট আই সিং আ সং, আমি কি গান করব না। ওন্ট আই সিং আ সং, আমি কি গান করব না। তাহলে আমরা একটা সিম্পল টেন্সের রুল দিয়ে কতগুলো বাক্য তৈরি করতে দেখাতে পারি, সেই বিষয়টা এখন আমরা দেখব। একটি মাত্র সিম্পল টেন্স ব্যবহার করে, এর রুল ব্যবহার করে আমরা কতগুলো বাক্য তৈরি করব, সেই বাক্যগুলো আমরা এখন একটু দেখব। দেখেন, মনোযোগ দিয়ে দেখবেন। প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স দিয়ে আমরা বাক্য তৈরি করছি এখন। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। কি দাঁড়ালো? আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল, সরি, আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না, নেগেটিভ। ইন্টারোগেটিভ কি হবে? ডু আই প্লে ফুটবল, ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স ব্যবহার করে কি করলাম দেখেন। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই প্লেড ফুটবল, ফুটবল খেলেছিলাম, অর্থাৎ অতীতে খেলেছিলাম। এটা কিন্তু এখন আমরা খেলি না। এটাকে বললাম আই প্লেড ফুটবল। এটার গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের ভি টু ফর্ম, তারপর অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে আই, ভার্বের ভি টু ফর্ম হচ্ছে ইডি যোগ হয়েছে, প্লে হচ্ছে মূল verb, ওর সঙ্গে ইডি যোগ হয়েছে প্লেড, আর তারপরে অবজেক্ট বসেছে ফুটবল। আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। তারপর কি? আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। এটা ইন্টারোগেটিভ হয়ে গেল, প্রশ্নবোধক। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম। ডিডন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলিনি। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে দেখতে হবে। ইম্পর্টেন্স নোট। এইবার দেখেন, এতক্ষণ যা শিখিয়েছি তার ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই দুইটা লাইন। কি কি? স্টেপ থ্রি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, স্টেপ থ্রি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, হট, হাউ যোগ করলে ডাব্লিউএইচ ওয়ার্ড যোগে ও ইন্টারোগেটিভ করা যায়। আবার একটু দেখেন, স্টেপ থ্রি এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ এই যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ যোগ করলে ডাব্লিউএইচ ওয়ার্ড ও ইন্টারোগেটিভ করা যায়। কি করা যায়? ইন্টারোগেটিভ করা যায়। যেমন হোয়েন ডিড ইউ সিং আ সং, হোয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান করেছিলে। হোয়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান করবে। হোয়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান করবে। তারপর দেখেন, অথর ইম্পর্টস ইম্পর্ট্যান্ট নোট, অ্যানাদার ইম্পর্ট্যান্ট নোট। এখানে কি হবে? স্টেপ ফোর এর আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে ইন্টারোগেটিভ করা যায়। এই বাক্যটা আমরা কি শিখলাম? হোয়েন ডিড ইউ সিং আ সং। এখানে আমি কিন্তু এটা ইন্টারোগেটিভ ডাব্লিউএইচ করে দিলাম, মানে ডাব্লিউএইচ যুক্ত, ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ কোশ্চেন, তুমি কখন গান করেছিলে, তুমি কোথায় গান করেছিলে। এটা যদি বলি উইল ইউ সিং আ সং, এই বাক্যটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, ইম্পর্টেন্ট একটা বিষয় পড়াচ্ছে কিন্তু। উইল ইউ সিং আ সং, তুমি কি একটি গান গাইবে, তুমি কি একটি গান করবে। তো এর আগে কি বসেছে? এর আগে হয়ার বসেছে। হয়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান করবে। এই বাক্যটা কিন্তু আপনাকে এতক্ষণ আমি শিখিয়েছি। উইল ইউ সিং আ সং, তুমি কি একটি গান করবে। তো এর আগে যদি আপনি ডাব্লিউএইচ শব্দ একটা ওয়ার্ড বসিয়ে দেন, তাহলে এটা ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ হয়ে গেল। হোয়ার উইল ইউ সিং আ সং, হোয়ার উইল ইউ সিং আ সং, তুমি কোথায় গান করবে, তুমি কোথায় গান করবে, তুমি কখন গান করেছিলে। হোয়েন ডিড ইউ সিং আ সং। মনে রাখবেন, কোনো বাক্যে যদি ডিড এর ব্যবহার করেন, তাহলে পরের যে ভার্বটি বসবে ওইটা প্রেজেন্ট ফর্ম বসবে। তার উদাহরণ দেখেন, হোয়েন, হোয়েন ডিড ইউ সিং আ সং, হোয়েন ডিড ইউ
সিং আ সং, এই যে সিং বসেছে, সিং কেন বসেছে জানেন? এই যে বাম পাশে ডিড নামক একটি ভার্ব বসেছে না, এই জন্য কিন্তু এখানে সিং বসেছে। হোয়েন ডিড ইউ সিং আ সং, হোয়েন ডিড ইউ সিং আ সং, তুমি কখন গান করেছিলে, তুমি কোথায় গান করবে, হোয়ার উইল ইউ সিং আ সং। এরপর দেখেন অ্যানাদার ইম্পর্ট্যান্ট নোট, অর্থাৎ কি আছে স্টেপ ফোর এর আগে, ফোর এর আগেও ডব্লিউএইচ বসে ইন্টারোগেটিভ করা যায়। যেমন ওই এখানে দেখেন ডোন্ট আই সিং আ সং, এই বাক্যটুক দেখেন আমরা এটা শিখে আসছি একটু আগে। কি শিখছি? যে ডোন্ট আই সিং আ সং, অর্থাৎ আমি কি একটি গান করি না, এর আগে ডাব্লিউএইচ একটি ওয়ার্ড বসিয়েছে, এখানে ডাব্লিউএইচ যুক্ত একটি ওয়ার্ড বসিয়েছে, হোয়াই ডোন্ট আই সিং আ সং, হোয়াই ডোন্ট আই সিং আ সং, আমি কেন গান করি না। আমি, মনে করেন আপনার কণ্ঠ ভালো, আপনি নিজেকেই নিজে বলতেছেন যে আমি কেন গান করি না, হোয়াই ডোন্ট আই সিং আ সং, হোয়াই ডোন্ট আই সিং আ সং, আমি কেন গান করি না। হোয়েন ডিডন্ট ইউ সিং আ সং, তুমি কখন গান করনি, কি হবে, তুমি কখন গান করনি। অর্থাৎ এখানে এই যে নেগেটিভ শব্দটা ডিডন্ট ইউ সিং আ সং, তুমি গান করনি, ইউ ডিডন্ট সিং আ সং, এর আগে আমরা একটা হোয়েন নিয়ে আসবো, হোয়েন ডিডন্ট ইউ সিং আ সং, তুমি কখন গান করনি। তুমি কেন সেখানে যাবে না, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার, তুমি কেন সেখানে যাবে না। অর্থাৎ এই নেগেটিভ শব্দের আগে ডাব্লিউএইচ যুক্ত করে ওইটাকে নতুন একটা মাত্রা যোগ করা যায়, নতুন একটা আইটেম যোগ করে দেওয়া যায়। তো দ্যাটস অল অ্যাবাউট অফ টেন্স। এটা ছিল আমাদের টেন্সের আজকের বিষয়। এই শীট বা এই ক্লাসটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই ক্লাসটি যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা অনেকটা ডেভেলপ হবে, এবং এই ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে আপনি কথা বলার চেষ্টা করতে পারবেন। এই যে শব্দ, একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ করা যায়, কিভাবে নেগেটিভ করা যায়, কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, তারপরে আবার পঞ্চম নাম্বারে শিখলাম ডাব্লিউএইচ যুক্ত করে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, এবং কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত করে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। শেষে যে দুইটা জিনিস শেখালাম, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখন এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই স্ট্রাকচার গুলো আমাদের একটু মনে রাখতে হবে। স্ট্রাকচার কিভাবে মনে রাখবেন? এই বক্স আকারে মনে রাখলে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স যখন গঠন করব, প্রথমে একটি স্টার্টার নিতে হবে। এখানে স্টার্টার নিলাম উই, স্টার্টার কি নিলাম, উই। তারপর কি নিলাম, এখান থেকে ভার্বের ভি ফর্ম নিলাম সিং, কি দাঁড়ালো, উই সিং। তারপর কি হলো, উই সিং, এখান থেকে একটু অবজেক্ট নিলাম, উই সিং আ সং। দেখেন উই সিং আ সং, অর্থাৎ আমরা একটি গান গাই। এটা পাস্ট টেন্স করেন, তখন ভাব চেঞ্জ করে দেন, উই স্যাং, কি হবে বলেন তো, উই স্যাং কি হবে, উই স্যাং আ সং, আমরা একটি গান গেয়েছিলাম। যদি বলি আমরা একটা গান গাইবো, তো উই, এখান থেকে এই ভার্বটা নিবেন, উই উইল সিং আ সং, উই উইল সিং আ সং, অর্থাৎ আমরা গান গাইবো, আমরা গান গাইবো। এই যে যতটুকু আমি আপনাকে বুঝালাম, এতটুকু কি ভালোভাবে নিতে পারছেন? আজকের ক্লাস থেকে কিছু শিখতে পারছেন? তো দেখেন একদিনে যদি আমরা বেশি কিছু শিখি, যে খাওয়াটাও ঠিক তদ্রুপ, আমরা যদি খাবার বেশি খেয়ে ফেলি, এটা কিন্তু আমাদের হজমে ডাইজেস্ট করতে আমাদের ডাইজেস্ট হবে না, এটা পেটে আমাদের বদ হজম হবে। ল্যাঙ্গুয়েজ বলেন, লেখাপড়া বলেন, যাই বলেন, একদিনে মেলা শিখলে কিন্তু মনে থাকে না। এখন যদি আপনাকে আমি বলি যে আপনাকে সন্ধ্যা পর্যন্ত আমি পড়াবো, এক সপ্তাহের পড়া আজকে একদিনে পড়িয়ে দিয়ে রাখবো, এটা কোয়াইট ইম্পসিবল, ইটস কোয়াইট ইম্পসিবল। এটা কিন্তু কখনো সম্ভব না। কি করতে হবে, অল্প অল্প করে পড়তে হবে, সেই পড়াটা যেন আমরা ভালো দিতে পারি, পরের দিন যেন আমরা ফিডব্যাক দিতে পারি। সো দ্যাটস অল ফর টুডে। আর আপনার ক্লাসগুলো হচ্ছে যদি কখনো কোনো ক্লাস মিস যায়, সেটা আমি কমপ্লিট করে কভার করে দেওয়ার চেষ্টা করব। কোনো প্রশ্ন থাকলে যে কোনো সময় যে কোনো টাইমে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে পার্সোনাল ক্লাস করছেন, কেউ কিন্তু আপনার সঙ্গে নাই, আপনি এবং আমি, কখনো কোনো বিষয় লজ্জা করা যাবে না। আর কোনো সমস্যা হলে কোনো রকম আমাকে একটু নক করবেন। আর আপনার রুটিনটা মনে হয় জানিয়ে দিয়েছি, এখন আবারও লিখে দিচ্ছি এখানে, শনি সোম বুধ, আর যদি সম্ভব হয় শুক্রবারেও নিব। এই 12:30টায় দেওয়ার চেষ্টা করবো। খলিল সাহেব অসুস্থ, দেখি ওনার সঙ্গে একটু কথা বলে নেই, কথা বলে এটা আমি চেষ্টা করবো যে আপনার ক্লাস, তাহলে 12টায়, 12টায়